17 সাল থেকে একসাথে পথ চলা শুরু। ছাত্র রাজনীতি করার সুবাদে একসঙ্গে যারা পথ চলা শুরু করেন তারা বিশ্বাস করেন যে আবেগ শেষ কথা বলে, মতাদর্শে আবেগ থাকবে এবং ছাত্র রাজনীতি আবেগের ঊর্ধ্বে যেতে পারে না। সব হিসাব কি গুলিয়ে গেল? এত আবেগ, এত মতাদর্শ, এত কথা। তীব্র মানসিক দ্বন্দ্বে কেটেছে গত বেশ কিছুদিন। আমার মনে আছে মানব মুখার্জি, মইনুল হাসান সম্পর্কে এই ধরনের কিছু কথা বলা হতো। তারা ডিওয়াইএফআই এর নেতা ছিলেন একসাথে। মইনুল হাসান যেদিন তৃণমূলে চলে যান, আমি সারাদিন মানবদার সাথে ছিলাম। মানবদাকে দেখেছিলাম। আমাদের একটা ক্লাস নিয়েছিলেন এসএফআই কর্মীদের, অনবদ্য ক্লাস নিয়েছিলেন। মানবদার তো মেধা নিয়ে কোনো প্রশ্ন ছিল না, কিন্তু ওই ক্লাসটা নেওয়ার আগে এবং পরে আমি সারাদিন চুপচাপ পাশে বসেছিলাম। থমথমে মুখ, মানবদার মনের ভিতরে ঝড় চলছিল। মইনুল হাসান পার্টির ভিতরে সংখ্যালঘু কমরেডদের সংক্রান্ত কিছু প্রশ্ন ইত্যাদি তুলেছিলেন। 21শে জুলাই তৃণমূলের মঞ্চে জয়েন করেন। আমার এখনও মনে আছে, মানবদা রাত্রিবেলা বাড়ি গিয়ে একটা ফেসবুকে ছোট্ট 2 লাইন লিখেছিলেন, ধর্ম দিয়ে শুরু, ধর্মতলায় শেষ। আমার গত কয়েকদিন একটা তো এক্সপেকটেশন প্রতিকূল সম্পর্কে, যে হাজার হোক ফাইনালি একটা মিরাকুলাস কিছু হবে, চলে যাবে না তৃণমূলে, মন খারাপ করে বসে যাবে, মানভঞ্জন করতে হবে। এই এক্সপেকটেশনের জায়গাটাও তো ওরই তৈরি করা। গত এতগুলো বছরের ও যা কাজ করেছে মেলাতে পারছিলাম না কিছুতেই, এবং শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছি, ফিরে আয়, যা কথা আছে পার্টির ভিতরে একসাথে বলবো। শেষ মুহূর্ত মানে কবে পর্যন্ত? তৃণমূলে চলে যাওয়ার আগের দিন পর্যন্ত, গত পরশু। হ্যাঁ, যখন বুঝে গেলাম একেবারে আমি মিডিয়ার সাথে খুব কথা বলছিলাম না গত বেশ কয়েকদিন। আমাকে ঘিরে যে জল্পনা হয়েছে সেটা ক্লিয়ার করার জন্য আমায় কিছু বাধ্য হয়ে বলতে হয়েছে, আদারওয়াইজ আমি এড়িয়েই চলছিলাম। গত পরশু যখন ফাইনালি বুঝলাম যে হচ্ছে না, এটা আর হবে না, তখন মনের মধ্যে একটা অ্যাকসেপ্টেন্স চলে এসেছে। কমরেড প্রতিকুর রহমান আমার কাছে এখন একটা ক্লোজ চ্যাপ্টার। কালকে যখন দেখলেন যে বললেন কমরেড প্রতিকুর রহমান, আপনাদের জুটিটাকে আমি প্রথম দিন থেকে দেখেছি, আপনারও নিশ্চয়ই মনে থাকবে সে কথা। জয় বীরুর জুটি বলা হতো, সেটা কি মানে একেবারে ফাইনালি ক্লোজড, না বন্ধুত্ব থাকবে? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে বন্ধুকে দেখলেন, তারপরে তো আর কথা হয়নি, জানি না। ফোন এসেছিল? না, আর ফোন করেনি না। রাজনীতির জন্য বন্ধুত্ব হয়েছিল একসাথে পুলিশের লাঠি খেয়ে, বন্ধুত্ব হয়েছিল একসাথে জেলে গিয়ে, বন্ধুত্ব হয়েছিল একসাথে কোনো আন্দোলন সংগ্রাম পরিকল্পনা করতে গিয়ে, বন্ধুত্ব হয়েছিল একসাথে ব্যারিকেড ধরে ঝাঁকুনি মারতে গিয়ে। ব্যারিকেড টপকানোর চেষ্টা, আন্দোলনের পুলিশকে টপকে, এসব আমরা অনেক সময় করি। একটা সময় পুলিশের ব্যারিকেড সরে গেলে আবার চলে আসি। কেউ যদি পার্মানেন্টলি ব্যারিকেডের ওপারে চলে যাবে ঠিক করে, শেষ মুহূর্ত পর্যন্ত হাত ধরে থাকার চেষ্টা করতে হয়, ব্যক্তিগতভাবে ক্ষতবিক্ষত হতে হয়। আমি এতদিন যেভাবে চিনতাম, হঠাৎ আজকে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি তেড়ে এটা গালাগাল করতে নেমে যেতে পারবো, এতটা প্রফেশনাল আমি এখনো হইনি। সেটাও আমার খানিকটা কারণ ছিল মিডিয়াকে এড়িয়ে চলার। কিন্তু ও নিজেই তো সব রাস্তা বন্ধ করে দিল। আমরা সবাই শেষ অবধি যে চেষ্টা করেছিলাম, সেটা ও যদি এই কালেকটিভ এফার্টটাকে স্বীকৃতি না দেয়, তাহলে বুঝে নিতে হবে যে আসলে মাথায় অন্য কিছু অনেক আগে থেকে ঘুরছিল। মোবাইলে, আমি জানি না, আপনার মোবাইলটা তো আপনার সঙ্গে রয়েছে, মোবাইলে ওর নাম্বারটা কি নামে সেভ করা ছিল, এবং আজকের পর বা গতকালের পর থেকে কি হলো? না, সেটা প্রতিকুর রহমান বলেই সেভ করা আছে। ব্লক করে দেওয়ায় আমি বিশ্বাসী নই। আমার ফোনে তো তৃণমূল, বিজেপির, কংগ্রেসের, নকশালপন্থীদের অনেকেরই নাম্বার আছে, তাদের ফোনেও আমার নাম্বার আছে। ঠিকই, ওই নাম্বার থেকে ইনকামিং কল আসবে বা আউটগোয়িং কল হবে? সেটা যে ইনকামিং কল, মানে আপনি যার কথা বলছেন সে বলতে পারবে সে কোনো দিন ফোন করবে কিনা। আমি গত কিছুদিনে আমার অভিজ্ঞতা হচ্ছে, আমি সর্বশক্তি দিয়ে চেষ্টা করে গেছি, বারবার আমার ফোন থেকে আউটগোয়িং কল গেছে যে ফিরে আয়,
কিন্তু সে তো মানে ইনকামিংয়ের সমস্ত রাস্তা সে বন্ধ করে দিয়েছে। সুতরাং এখন বাকিটা তার ডিসিশন। আমি ম্যাক্সিমাম এইটুকু বলতে পারি, হঠকারী দায়িত্ব জ্ঞানহীন কাজ হয়েছে, নিজে পস্তাবে। প্রতীকুর রহমান তিনি যতবার মিডিয়ার মুখোমুখি হচ্ছেন তিনি জি24 ঘন্টায় বেশ কিছু অভিযোগ করেছেন, যে অভিযোগগুলো নিয়ে এই মুহূর্তে সব থেকে বেশি হইচই হচ্ছে। এক, আপনাদের দলে গণতন্ত্র নেই, আপনি নিজেও এই অগণতান্ত্রিক দমবন্ধ করা পরিস্থিতির শিকার, দিল্লি পাঠিয়ে যাওয়ার সিদ্ধান্ত আপনিও ভালোভাবে নেননি, আপনার সঙ্গেও ইনজাস্টিস করা হয়েছে। বাংলা বাঁচাও যাত্রায় সৃজনকে কোথাও দেখতে পাওয়া যায়নি, এবং মোহাম্মদ সেলিম তিনি ডিক্টেটরশিপ চালাচ্ছেন, তিনি গব্বর সিং, তিনি গদ্দার। এই এতগুলো প্রশ্নে আপনার নামটা কিন্তু কমন রয়েছে, আপনাকে বলা হচ্ছে। কি বলবেন এগুলো নিয়ে? আপনি সত্যি কি দিল্লি দিল্লি পাঠানোর সিদ্ধান্তটা মেনে নিতে পেরেছেন না পারেননি? আমি বলছি, আমি কি মেনে নিতে পেরেছি না পেরেছি সেটা আমার তো মিডিয়ায় বলার ব্যাপার নেই। আপনার হয়তো আপনার বন্ধু ব্যাটিং করেছে বলেছেন। এইটা যদি আমি বলছি কথার কথা ধরুন, মানে আমি আমার ক্ষেত্রে বলছি, ও তো আরও অনেকের নাম করেছে। 80 বছরের বেশি বয়স সেই নেতা থেকে শুরু করে আমরা অবধি অনেক লোকের নাম করে গেছে পরপর। আমি কেন জিজ্ঞাসা করছি আপনি নিজেও জানেন। আপনারা অভিন্ন হৃদয় বন্ধু ছিলেন, খুব কম এরকম পেয়ার দেখতে পাওয়া যায়। আমার কথাটা হচ্ছে যে ও যাদের নাম করেছে তার মধ্যে যদি দুটো কোনো যুক্তিসঙ্গত কথা থেকেও থাকে, তাহলে সেটা যদি ও পার্টিতে এসে, পার্টির মিটিংয়ে, পার্টির ফরম্যাটের মধ্যে এসে বলতো, তাহলে সেদিন বলার আগের দিন যদি আমাকে ফোন করতে, আমি হয়তো ওকে বলতাম যে আচ্ছা ঠিক আছে বল, তারপরে কেউ কোনো কথা বললে আমিও আছি। কিন্তু ও যেটা করে ফেললো, তাতে করে যদি ওর কথার মধ্যে কোনো যুক্তি থাকেও থেকে, সেটা এখন সবাই বলবে যে তুমি তৃণমূলে যাবে বলে ওই কথাগুলো বলছিলে। এবং আমারও সব মিলিয়ে মনে হয়েছে যে এই কথাগুলো সব সংসারে মান অভিমান থাকে। এটা আমি আমার জন্য বলছি না, যে কোনো ক্ষেত্রে থাকে। আমরা আলটিমেটলি কমিউনিস্ট পার্টি করতে এসেছি তো ব্যক্তিগত মান অভিমান স্যাটিসফাইড হবে না সেই জায়গা থেকে নয়। ওভারঅল মার্ক্সবাদ, মুক্তির মতাদর্শ, সেই মতাদর্শকে সমাজে এক্সারসাইজ করার সবথেকে কার্যকরী অ্যাপারেটাসটা হচ্ছে কমিউনিস্ট পার্টি। সেই কারণে কমিউনিস্ট পার্টি করতে আসা, বিপ্লব করব, সমাজ পাল্টাবো, এই স্বপ্ন নিয়ে আসা। এই বেসিক রাজনৈতিক বোঝাপড়ার জায়গাটা যদি ঠিক থাকে, তাহলে কে কোন মিটিংয়ে আমাকে ডাকলো না, কে কোন কাজটা আমাকে দিল না, কে কোথায় আমাকে একদিন আমাকে দেখে উল্টো দিকে হেঁটে চলে গেল, এইগুলো ছোটোখাটো বিষয়, এগুলো সলভড হতে পারে। কিন্তু এইগুলো মানে এই সব কথা বলে টোলে আলটিমেটলি কেউ যদি গিয়ে তৃণমূলের পতাকা হাতে নিয়ে ফেলে, তখন বুঝতে হবে যে আসলে সেই কথাগুলোর মধ্যে সব সমাধান করার উদ্দেশ্য ছিল না। আপনার কথা থেকে আমি একটা পয়েন্ট তো পেলামই, যে তাহলে মান অভিমানের জায়গা একটা তৈরি তো হয়েছিল, বা আপনার তৈরি হয়ে রয়েছে। এই ঘটনার পরে সেই অভিমানটা কাটিয়ে নিলেন, কোনটা? আমি বলছি যে মান অভিমানের জায়গা আমি নৈর্ব্যক্তিকভাবে আপনাকে বলছি। আচ্ছা ধরুন আমি আপনাকে বলে দিলাম যে আমার মান অভিমান হয়নি, তাহলে আপনি খবর করলেন যে এই তো সৃজন প্রতিকূলের অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন। বা আমি আপনাকে বলে দিলাম আমার মান অভিমান হয়েছে, আপনি আবার একটা খবর করে দিলেন যে সৃজন প্রতিকূলের অভিযোগে শিলমোহর দিয়েছেন। আমি বলছি যে এইসবের বাইরে গিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে যে মানুষ, রক্তমাংসের মানুষ দিয়ে তৈরি হওয়া পার্টি, অনেক মানুষ সেই পার্টিতে থাকেন, সবাই নিজের মতো করে কাজ করার চেষ্টা করেন। সেইখানে কোথাও কোনো ভুল বোঝাবুঝি হতে পারে, কোথাও কোনো ঠোকাঠুকি হতে পারে, সর্বত্র হয়, পরিবারে হয়, ইন্ডিয়ান ক্রিকেট টিমে হয়, কোনো একটা গানের ব্যান্ডে হয়, একটা সিনেমা বানাতে গেলে হয়, আমি নিশ্চিত আপনার 24 ঘন্টার অফিসেও হয়, প্রত্যেকের হয়। সেই গোটাটা যদি আমি বাড়ি ছেড়ে বেরিয়ে পাড়ার মোড়ে এসে চিৎকার করে বলতে শুরু করি, এবং তারপরে লোকেজন জড়ো হলে আলটিমেটলি আমি অনেক কথা বলে যদি আমি একটা অন্য বাড়িতে ঢুকে পড়ি, তখন আর সেই কথাগুলোর খুব মানে থাকে না। প্রতিকূলের এই কথাগুলো কি আরো অস্বস্তি বাড়িয়েছে আপনার, বা অন্য ফেলো কমরেডদের মধ্যে আপনার সম্পর্কে একটা বিশ্বাসযোগ্যতা, সেটা নিয়ে কোয়েশ্চেন বাড়িয়েছে? মানে অস্বস্তি তো বটেই, সেটা কি বাড়ালো আর? না, এই বিশ্বাসযোগ্যতার প্রশ্ন আমি প্রথম 1-2 দিন আমি সম্ভবত আপনাকেই আমি প্রথম এটা বলি যে দেখুন, আমি সিপিএমে আছি, যারা এই জল্পনা ছড়াচ্ছে তারা হয় অর্বাচীন না হয় শয়তান। তারপরে আমি খানিকটা ঠিক করি যে আর যেই আমার সাথে কথা বলতে আসুক, আমি আর এই জনে জনে কৈফিয়তটা দেবো না। মাই ওয়ার্ক উইল স্পিক ফর মি। আমি যে কাজ করেছি এতদিন, তারপরে যদি কারোর মনে হয় যে সৃজন তৃণমূলে চলে যাবে, সে ভাববে, তার ইচ্ছে, আমার কোনো দায় নেই তাকে বসে তার ভ্যালিডেশন পাওয়ার জন্য আমি বসে নেই। আর এগুলো কি হয়, ধরেন কোনো একদিন কোনো কালে এসএফআই করতো একসাথে,
বা ছাত্র যুব আন্দোলনে ছিল, তখন হয়তো কোনো একটা প্রশ্নে সৃজনের সাথে দ্বিমত হয়েছে, বা একটু কিন্তু মনের মধ্যে হয়েছে যে দীপশিতা কেন বেশি পপুলার হয়ে যাচ্ছে, সেই গায়ের ঝাল এই চক্করে একটু ঝেড়ে দেওয়া যাক, একটু বাজারে কনফিউজ করে দেওয়া যাক লোকজনকে সৃজন সম্পর্কে, ফুসফাস করে যে সৃজনও যাচ্ছে। আবার তারপরে কেউ যদি আমাকে যেন কেউ ধরতে না পারে, একটু ফেসবুকে দুটো ভালো কথা লিখে দেবো আবার সৃজন সম্পর্কে বা দীপশিতা সম্পর্কে, বা একটু দুটো লোককে বলে দেবো আহারে ওরা কীরকম ছেলে। এবার কথা হচ্ছে যে এইসব পেটিনেসের ঊর্ধ্বে উঠতে শেখাটাই কমিউনিস্ট পার্টির মতাদর্শগত কাজ। আপনি যে কারণে আমাকে যতবার জিজ্ঞাসা করছেন যে প্রতিকূলের অভিযোগগুলো সত্যি কিনা, আপনার সাথেও কিছু হয়েছে কিনা, আমি বলছি যে এইটা একটা বহমান রাজনীতি করতে এসেছি, এই ধরনের খুচখাচ ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হবে, এটা বুঝেই এসেছি। আলটিমেটলি তো এসেছি লাল তারাটাকে দেখে, আলটিমেটলি তো এসেছি কাস্তে হাতুড়িটাকে দেখে। সুতরাং এই পেটিনেসের আমি ব্যক্তিগতভাবে খানিকটা ঊর্ধ্বে থাকার চেষ্টা করি, সবটা এগুলোতে এঙ্গেজ করার চেষ্টা করি না। আজকে কেউ যদি কোনো কারণে আমাকে ধরে নামাতে চায় এই কাদায় যে তুমি একটু দুটো কথা বলো, এর সময় একটু গসিপ মেটেরিয়াল দাও, আমার খুব সেটার করার, কিন্তু এটা বুঝি কারা করছে, কি করছে, কেন কারা করছে। আমাদেরও তো এটা প্রশ্ন যে এই যে সৃজন অন্য দলে চলে যেতে পারে, দীপশিতা অন্য দলে চলে যেতে পারে, এই অন্য দলে চলে যেতে পারে, এই প্রশ্নটা এতদিন তো সত্যি ওঠেনি, কিন্তু হঠাৎ করে এই মরশুমে কারা তুললেন, কেন তুললেন, আপনার কি বক্তব্য, আপনার কার দিকে অভিযোগ? সৃজন বা অন্য কারুর সম্পর্কে, দীপশিতা আরও কেউ হতে পারে, এগুলো একটু প্রথমে দেখে নিতে হয় যে এই ধরনের বাজারে ছড়িয়ে দিলে কাদের লাভ আছে। হতে পারে তৃণমূলের লাভ আছে, সিপিএমের তরুণ প্রজন্মটা সম্পর্কে মানুষকে একটু কনফিউজ করে দাও, তাদের বিশ্বাসযোগ্যতা কমিয়ে দাও। হতে পারে তৃণমূলটা ঠিক সরাসরি করে না, কিন্তু কারুর একটা লাভ আছে, একটু ব্যক্তিগত খিচাখিচি আছে, এসব থাকে। আপনাদের দলের মধ্যেও তো আছে নিশ্চয়ই ব্যক্তিগত খিচাখিচি। আমি বিশ্বাস করতে চাইবো আমাদের দলের লোক নয়, হোয়াট এভার। এখন কথা হচ্ছে যে এগুলো, আমি আবার বলছি আপনাকে যে এইগুলোর মধ্যে যত বেশি ঢুকবেন তত গসিপ মেটেরিয়াল হবে। ওটা পেজ 3-র কাজ। পেজ 1-এর রাজনীতিতে রুজিরুটি, জিনিসের দাম, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, এইগুলো নিয়ে আলোচনা হওয়া জরুরি। সাম্প্রদায়িক সম্প্রীতি। আমরা সিপিআইএম কর্মীরা 2026-এর নির্বাচন একদম ঘাড়ের পাশে এসে গেছে, সামনে এসে গেছে। আমাদের ফোকাস হচ্ছে এখন বিজেপিকে পশ্চিমবঙ্গে তাকে জমিহারা করা, তৃণমূলকে পরাস্ত করা। এই যা হলো গত কয়েকদিন ধরে, ঠিক আছে, শেষ অবধি চেষ্টা করেছি, বন্ধু হিসেবে চেষ্টা করেছি, সিপিআইএম কর্মী হিসেবে চেষ্টা করেছি, হয়নি, এখন ক্লোজ চ্যাপ্টার বলছেন, কিন্তু ওই শেষ হয়েও হইল না, সেই বিষয়টা তো থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে কান্তি গাঙ্গুলি, অমিয় পাত্র, অশোক ভট্টাচার্য, এই 3টে নামও তিনি নিয়েছেন। মোহাম্মদ সেলিম গব্বর সিং, গদ্দার, কমিউনিস্ট পার্টি একজন গদ্দার চালাচ্ছেন। আমার পার্টির রাজ্য সম্পাদককে কেউ গব্বর সিং বা গদ্দার বললে আর তার পাশে দাঁড়ানোর কোনো স্কোপ থাকে? সেলিমদা অত্যন্ত যোগ্য নেতৃত্ব। সেলিমদা যেভাবে সামগ্রিকভাবে গোটা দলকে পরিচালনা করছেন, তিনি চেষ্টা করছেন এই বিপুল কঠিন মানি, মাসল, মিডিয়া, এই সমস্ত কিছুর বেড়াজাল ভেঙে সিপিআইএম যাতে এগোতে পারে, আমরা সবাই চেষ্টা করছি। ব্যক্তি সেলিমদার প্রশ্ন বলে নয়, আমরা সবাই চেষ্টা করছি। উনি জাহাজের কাণ্ডারি, উনিও ডেফিনেটলি চেষ্টা করছেন। তাহলে এই সবার কালেকটিভ এফার্টটা ফলপ্রসূ হোক, এটাই আমরা চাইব। এবার সেটাতে কেউ যদি চোনা ঢালতে যায়, সেটাতে যদি কেউ জল ঢালতে যায়, ওই জাহাজের তলায় প্রোপেলারের ফাঁক দিয়ে কেউ যদি ফুটো করে দিতে চায়, তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। আপনার কি মনে হয় যে প্রতিকূলের মধ্যে এই বিষয়টা তাহলে মানে অন্য শিবিরে যাওয়া, যেটাকে আপনারা আপনাদের বিবৃতিতেই দেখলাম যে শত্রু শিবির বলেছেন, তৃণমূল কংগ্রেসে যাওয়া, এই শত্রু শিবিরের সাথে যোগাযোগ কি প্রতিকূলের তাহলে আপনি বলছেন আগে থেকেই শুরু হয়েছিল? তা না হলে এই জিনিসগুলো, উনিও যেমন কিছু প্রশ্ন তুলছেন, এই প্রশ্নগুলো কি আসবে? মানে এটা কি আপনি অভিযোগ করছেন? তাহলে আমার খুব পরিষ্কার কথা, ও কবে কার সাথে কি যোগাযোগ হয়েছে এগুলো তো ও বলতে পারবে। এই স্পেকুলেশনের মধ্যে ঢোকা আমার কাজ নয়। আমার পরিষ্কার কথা, আমরা একটা বড় মতাদর্শগত লক্ষ্য বোঝাপড়া নিয়ে কমিউনিস্ট পার্টি করতে এসেছি। 2টো ভোটে জিতলেও সেই মতাদর্শগত লক্ষ্যটা আমাদের থাকে, 2টো ভোটে হারলেও সেই জায়গাটা একই থাকে। এবার কথা হচ্ছে যে কমিউনিস্ট পার্টি করতে এসে কমিউনিস্ট পার্টির মধ্যেও পৃথিবীর অন্য আর 5টা জায়গার মতো কমিউনিস্ট পার্টির মধ্যেও 2-4টে মান অভিমান হতেই পারে, আমি অস্বীকার করছি না। সেটা ধৈর্য ধরতে হয়, সেটা কথা বলে মেটাতে হয়, সেটা একটা অপেক্ষা করতে হয়।
সেই সমস্তটা না করে কেউ যদি একেবারে শত্রু শিবিরে যোগদান করে ফেলে, তখন তার পাশে যখন দাঁড়িয়েছিলেন তখন সেটা মনে হয়েছে, মানে সেটা দেখে প্রথম রিঅ্যাকশন আমি তো বললাম আপনাকে, আমি তার আগের রাত অবধিও চেষ্টা করেছি, যখন বুঝেছি যে হচ্ছে না আর, হয়ে গেছে যা হওয়ার, তখন আমি একটু হালকা হয়ে গেছি মানসিকভাবে। সুতরাং কালকে অনেকে আমাকে এটা জিজ্ঞাসা করেছেন, গতকাল ওই ছবি আমাকে আলাদা করে আর এফেক্ট করেনি, কারণ আমি তার আগে বুঝে গেছিলাম, চোখে এসেছে সোশ্যাল মিডিয়া খুললে বা ইত্যাদি। তার আগে পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত এটা মেলাতে পারছিলাম না, যতক্ষণ না পর্যন্ত এটা অ্যাকসেপ্ট করতে পারছিলাম না যে সত্যিই চলে যাবে, মনের মধ্যে নিদারুণ দ্বন্দ্ব হয়েছে। একবার অ্যাকসেপ্ট করে ফেলার পর এটা ধরে নিয়েছি যে ঠিক আছে, অনেকটা পথ একসাথে হেঁটেছি, একজন কেউ স্টেশনে নেমে গেছে, এখন স্টেশনে নেমে গেল নাকি উল্টো দিক থেকে আসা ট্রেনের সামনে নিজেকে ফেলে দিল, সেটা সময় বলবে। শুভেচ্ছা রইল তার প্রতি। মোহাম্মদ সেলিম যখন বলেছিলেন যে তিনি বোধ করছেন আপনারা প্রত্যেকে ওনার কাছে সন্তানের মতো সন্তান, তিনি সন্তানহারা পিতা, তার পাল্টা প্রতিকূল বলেছেন যে কুমিরের কান্না। না না, আমি মনে করি না। আমি আবার বলছি, সেলিমদা সহ আমাদের নেতারা আমাদের অভিভাবকের ভূমিকাই পালন করেন। সুতরাং তারা যদি একটা যন্ত্রণা থেকে এই কথাটা বলেন যে সন্তান হারানোর যন্ত্রণা, এখন তো অনেকে অনেকভাবে জেনে গেছেন দেখে আমি এই প্রতিকূল আমি মেলাতে পারছি না, আমি একটু আগে আপনাকে বললাম যে আমার মনের মধ্যে কিছু রেশ থেকে গেছে, পুরনো স্মৃতি, পুরনো যে প্রতিকূলকে চিনতাম তার, সেই কারণে আমি একটা তেড়ে গালাগাল দেওয়ার মানসিক অবস্থানেও এখনও এসে পৌঁছাতে পারিনি। এটা যদি একটু দূর থেকে একটু বেশি অচেনা বা একটু কম চেনা লোক দেখতাম তাহলে একরকম হতো, কিন্তু এই যে তেড়ে গালাগাল দেওয়ার পরিস্থিতিতে মানসিকভাবে নিজেকে এনে ফেলতে পারিনি, এর মানে এই নয় যে আমার রাজ্য সম্পাদককে কিছু বললে বা আমার পার্টির নেতাদের কিছু বললে বা আমার পার্টিকে সামগ্রিকভাবে কিছু বললে রুখে দাঁড়াতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করব, তা কিন্তু নয়। কোনো দুর্বলতা নেই। সিপিআইএম করতে এসেছি, সিপিআইএম নেতৃত্ব কঠিন সময়ে হাল ধরেছেন, লড়াই করছেন, তাদের দিক থেকেও তো তারা সত্যিই তো পার্টি আমাদেরকে বড় করে তোলে। এই যে আপনি আজকে আমার কাছে এসেছেন, সিপিএমের সৃজন না হলে আপনি আজকে আমার কাছে আসতেন, আমাদের আলাপ হতো, আপনি চিনতেন আমাকে? সৃজনের সিপিএম নয়, সিপিএমের সৃজন, আমি সিপিআইএমের কর্মী, এই পরিচয়। এটা আমি বলছি, ঠিক পার্টি একটা জড় পদার্থ, পার্টি একটা মানে কুলুঙ্গিতে রাখা একটা মানে ঠাকুর ঘরে রাখার মতো, পার্টি ক্যানট বি কোয়েশ্চেন্ড, স্যাক্রোস্যাঙ্ক্ট, এরকমটা আমি বলছি না। ঠিক পার্টির মধ্যে ঘাত প্রতিঘাত থাকতে পারে, প্রশ্ন থাকতে পারে, কোথাও যত্ন নেওয়ার প্রশ্নে আরেকটু আলোচনা হতে পারে, কিন্তু এই সমস্ত পরিসর পার্টির মধ্যে আছে। আমার পয়েন্টটা এইটা। সেটা থেকে যদি কেউ বেরিয়ে যায়, প্রথমে বেরিয়ে গিয়ে মান অভিমান করে, তখন অবধি একটা রাস্তা থাকে, কিন্তু সেও যদি একেবারে শত্রু শিবিরে যোগদান করে, যারা ওকে সহ অসংখ্য কমরেডকে মেরেছে, জেলে পাঠিয়েছে, তাহলে তখন আর খুব দুর্বলতা দেখানোর জায়গা থাকে না। তখন তার কথাগুলো সবটাই হাইন্ডসাইটে মনে হয়, পিছন ফিরে তাকালে মনে হয় যে আচ্ছা, এগুলো তার মানে কোনো একটা উদ্দেশ্য নিয়ে বলা হয়েছে। এই গত কয়েকদিনে এটাও দেখা গেছে যে উনি তো বলেছেন যে কাছের লোক পেয়ারের লোক, কিছু তাদের বাঁচানোর চেষ্টা হচ্ছে। শতরূপ ঘোষ এবং প্রতিকুর রহমানের মধ্যে আমারই একটা করা ইন্টারভিউ, যেখানে শতরূপ কিছু মন্তব্য করেছিলেন, সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তার কয়েক ঘন্টার মধ্যেই প্রতিকুর পোস্ট করেছিলেন। টিম শতরূপ ভার্সেস টিম প্রতিকুর, সেটা আমরা লক্ষ্য করেছি। এই আপনাদের নিজেদের মধ্যে এত ভুল বোঝাবুঝি, এত মানে আপনারা তো বলেন না যে কখনো আপনাদের মধ্যে অন্য দলকে বলেন যে গোষ্ঠী কোন্দল রয়েছে, এত গোষ্ঠী কোন্দল। এটা তো আপনার কয়েনে যে আপনি বলতে পারবেন। গত আগের দিন পর্যন্ত সিপিআইএম এর রাজ্য কমিটি মিটিংয়ে আমার পাশে এক পাশে শতরূপদা বসতো আর এক পাশে প্রতিকুর বসতো। সুতরাং আমি 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 যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে প্রতিকুর এখন দলের বাইরে গিয়ে বা অন্য দলে গিয়ে এমন অনেক কথা বলছে, শতরূপদা সহ অনেককে টার্গেট করে। আপনি আমাকে বলুন তো যে এইগুলো যে আইপ্যাক ওকে শিখিয়ে দিচ্ছে না, তার কি গ্যারান্টি আছে? ওকে যে এটা বলে দেওয়া হচ্ছে না যে তোমাকে এগুলো এগুলো বলতে হবে, তার কি গ্যারান্টি আছে? এখন ও সেটা সব ভেবে চিনতে ও ঠিক করেছে যে আচ্ছা আমি ওই রাস্তাটাই বাঁচব। শতরূপ আর আমি সিপিআইএমে আছি, আরও অসংখ্য লোক আছি, আমরা টিম সিপিআইএম, আমি সেভাবেই ভাবতে চাইব। উল্টো দিকে একই আসনে প্রতিকুর রহমান থাকলে তাকে কাউন্টার করবেন কি করে? কিসে বলছেন এটা? ভোটে?
এবার তো উল্টো শিবির, একসঙ্গে তো আর খেলা হচ্ছে না। তৃণমূল কর্মী প্রতিকুর রহমানকে কাউন্টার করব, কী অসুবিধে আছে? আবার আমি বললাম, একটু আগে বললাম, আমি সৃজন ভট্টাচার্য কেউ চিনত না, ছাগলে খেয়ে যেত যদি সিপিআইএম আমাকে আমার পরিচয় না দিত, সিপিআইএম আমাকে কাজ করার জায়গা না দিত। আমি এটা কৃতজ্ঞতা বোধ জায়গা থেকে বলছি না, আমি বলতে চাইছি যেটা, যে আমাদের অস্তিত্বের সাথে, আমাদের রাজনৈতিক সত্তার সাথে বাম মতাদর্শ, কমিউনিস্ট মতাদর্শ, সিপিআইএম পার্টি ওতপ্রোতভাবে জড়িত। সুতরাং উল্টো দিকে যেই থাকুক, তাকে সিপিআইএমকে ডিফেন্ড করতে গিয়ে পৃথিবীতে যেই থাকুক, সে ডোনাল্ড ট্রাম্প হতে পারে, তার চোখে চোখ রেখে কথা বলতে আমাদের কোনো অসুবিধা হবে না। এতগুলো মন খারাপের মধ্যেও এটা তো অবশ্যই লক্ষ্য করা গেছে যে শূন্যের তকমা পেলেও অসংখ্য কর্মী সমর্থক আপনাদের, যাদের সত্যি সত্যি সেরকম নেতা হিসেবে পরিচিতি নেই, যারা আপনাদের দলের পতাকাটা বিশ্বাসের এবং আবেগের সাথে ধরেন, তারা বলছেন, আমার কাছে নিজেদের ফোন আসছে, মেসেজ আসছে, সৃজনদার কোনো পোস্ট নেই কেন? সেই সমস্ত গ্রুপকে, সেই সমস্ত মানুষকে যে সৃজনদা, তাদের সৃজনদা কিছু বলতে চায়, দুটো স্লোগান বা কোনো কথা। সৃজন নিজেকে গত কয়েকদিনে যেটা বলেছে আমি সেটা বলতে পারি। মনেরে আজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যরে লও সহজে। আর যারা আমাকে চেনেন, কাছ থেকে চেনেন, তারা গত কদিনে এই সন্দেহটার, মানে এই যা জল্পনা চলছে, আমাকে খোঁজ নিয়েছেন, যত্ন নিয়েছেন, খানিকটা আগলে রাখার চেষ্টা করেছেন, মানসিকভাবে সাপোর্ট করার চেষ্টা করেছেন। আর যারা একটু দূর থেকে চেনেন, ঠিকই এখন বাজারে এত কথা চলে, কেউ যদি কনফিউজড হয়ে যান, আমি কেবল একটাই কথা বলবো, আমি এসএফআই কর্মী। এসএফআই অফিসে কেউ যদি ঢোকেন, দেখবেন একটা স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের পতাকা ফ্রেম করে বাঁধানো আছে। সেই পতাকাটায় দেখবেন কতগুলো দাগ আছে, ছোপ 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 দাগ। এখন এতদিন হয়ে গেছে, একটু কালচে হয়ে এসেছে। সুদীপ্ত গুপ্তর রক্তের দাগ। আমি ওই পতাকাটার তলায় আছি। চারটে লেখা আপনার একটা গান, যে গান অত্যন্ত জনপ্রিয়, সেই রকমও আবদার এসছে যে সৃজনদার মুখে একবার শুনতে চাই, দিগন্তে কারা আমাদের সারাপে। ওই অংশটা আমার লেখা না, ওই অংশটা সুভাষ মুখোপাধ্যায়ের লেখা। দিগন্তে কারা আমাদের সারাপে, সাতটি রঙের ঘোড়ায় চাপায় জিন, তুমি আলো আমি আধারের আলবে, আনতে চলেছি লাল টুকটুকে দিন। আলো আধার মিলেমিশে লাল টুকটুকে দিন আনার লড়াইতে আমরা থাকবো, কোথাও যাব না। সৃজনের তরফ থেকে যা বলার বললেন, কারণ সৃজন মনে করছেন যে প্রতিকূল এখন তার জীবনে, তার রাজনৈতিক জীবনে রাজনৈতিক বন্ধুত্ব হয়েছিল, সেটা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে ক্লোজ চ্যাপ্টার। আর তাই প্রতিকুর রহমান কি বললেন সেই বিষয়ে আর কোনো কথাই বলতে চাইছেন না তিনি। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় শুভ্র ঘোষের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।